আরজি করের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার বিচার এখনো অধরা। এদিকে 61 দিনের মাথায় জয়নগরের নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনে দোষী মুস্তাকিমকে ফাঁসির সাজা ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালতের বিচারক। এই মামলার তদন্তে ছিল রাজ্য পুলিশ। দোষী পক্সো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে 7 অক্টোবর একটি সিট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনার 25 দিনের মাথায় 30 অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার। মামলায় সাক্ষ্য দেন 36 জন। শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে 5 ডিসেম্বর বারুইপুর পক্সো আদালত মুস্তাকিমকে দোষী সাব্যস্ত করে। অভিযুক্তের ফাঁসির সাজা হয় খুশি নির্যাতিকার পরিবারের সদস্যরা। সাজা ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে অভিযুক্ত এবং অভিযুক্তের পরিবারের লোকজন। এ বিষয়ে সরকারি পক্ষে নিযুক্ত আইনজীবী বিভাস চ্যাটার্জি তিনি বলেন, বিচারপতি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্ট পক্সো মিস্টার সুব্রত চ্যাটার্জি আজ একটা ঐতিহাসিক রায় দিয়েছেন। এটা রেয়ারেস্ট অফ দি রেয়ার কেসের একটা মেয়েকে এইভাবে 9 বছরের বয়স, পৃথিবীর আরও তার কিছু দেবার ছিল কিন্তু সেইটা বন্ধ করে দিল একটা ঘাতক। সেই জন্য ফাঁসিতে আমরা এখানকার সমস্ত লয়ার, ল ক্লার্কস এবং যারা লিটিগেন্ট পাবলিক আমরা উপস্থিত, তারা সবাই খুশি। আর সমাজে এই বার্তাটি এই বিচারক দিলেন যে আমাদের এখানে কোনো বাচ্চা মেয়েকে, কোনো নারীকে তাকে কখনো রেপ করা যাবে না এবং মার্ডার করা যাবে না, তাদের সম্মান দিতে হবে যোগ্যভাবে। তাই এই রায় একটা সারা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ রায় বলে আমরা মনে করি। এর আগে বারুইপুরে একটা পক্সো কেসে মান্না সাহেব তিনি দিয়েছিলেন ফাঁসির অর্ডার, সে এখনও অ্যাপিলে আছে। আজকের এটা দ্বিতীয়টি হলো। আমাদের এখানে আপনারা দেখবেন আরও একটা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা সিট গঠন করেছেন যাতে দ্রুত মামলা শেষ করা যায়, এবং এই মামলা দ্রুত শেষ না করলে একটা ম্যাক্সিম আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক মুখ্যমন্ত্রী, তিনি করেছেন সিট গঠন। আমাদের এই সাব ডিভিশনের এই মামলায় জয়নগর থানার 793 অফ 24 কেসের সিটে কারা ছিলেন, তাদের মধ্যে ছিলেন মাননীয় এসপি পলাশচন্দ্র ঢালি। আজকের গ্রাউন্ড হলো এটা যে তাকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে, সেই জন্যে এই গ্রাউন্ড নাম্বার 1, সেই জন্য তাকে এখানে খুনে সাব্যস্ত করা হয়েছে আর তার ফাঁসির অর্ডার হয়েছে। ভারতবর্ষের বুকে এই রায় কার্যত দৃষ্টান্ত সৃষ্টি করল। বিচারক এই ঘটনাকে রিয়ারেস্ট অফ দ্য রিয়ারেস্ট ঘটনা। নির্যাতিতার গায়ে মোট 42টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত প্রথমে আদালতে জানিয়েছিল যে প্রেম করার উদ্দেশ্যে মেয়েটিকে অপহরণ করেছে সে, কিন্তু আজ সাজা ঘোষণার সময় অভিযুক্ত জানায় তাকে ফাঁসানো হয়েছে। আদালত সমস্ত দিক বিচার করে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি অভিযুক্তের মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির আদেশ দিয়েছে। ভারতবর্ষের বুকে এই রায় দৃষ্টান্ত স্থাপন করেছে। কোন ঘটনার 61 দিনের মাথায় এমন রায় সত্যিই প্রশংসার যোগ্য। নির্যাতিতার পরিবারের লোক এই রায় কিছুটা হলেও স্বস্তি বোধ করবে। এ বিষয়ে আইনজীবী দেবাশিস জোড়ায় বলেন, বাইট রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তের প্রাণভিক্ষা চাইলে হয়তো জামিন পেলেও পেতে পারে অভিযুক্ত। এ বিষয়ে অপর এক আইনজীবী সুব্রত সর্দার তিনি বলেন, জয়নগরের কেসে আজকে দীর্ঘ 61 দিন ধরে বিচার প্রক্রিয়া চলল। দীর্ঘ 61 দিন ধরে বিচার প্রক্রিয়ায় সমস্ত সাক্ষী যারা ছিল তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আজকে তার জাজমেন্ট ডেট ছিল। তা ঘটনা ঘটেছিল 4/10/2024 বিকালবেলায় একটি বাচ্চা মেয়ে 4-এ পড়ে, সে তার বাড়ি ফিরছিল। সেই সময় যে অ্যাকিউজ আছে সে তাকে তারপর থেকে সে মিসিং ছিল। সে মিসিং অবস্থাতে বা নির্যাতিতার বাবা তার সামনের যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে গিয়ে একটা জিডি করে। তারপরে পরবর্তীকালে জয়নগর পুলিশ স্টেশন মামলাটা তদন্ত শুরু করলো। তদন্ত শুরু করার পর 5 তারিখ রাত্রির মানে সকাল 4 তারিখের পরে 5 তারিখে রাত্রির 12টা না 1টার সময় বাচ্চা মেয়েটির বডি উদ্ধার হয়। সে বডি উদ্ধার হওয়ার পরে
তার পরবর্তীকালে একটি মামলা রজ্জু হয় 103 বিএনএস অ্যাক্টে এবং 66 আর 65 বিএনএস অ্যাক্ট, মানে যেটা আইপিসিতে 376 ছিল। সেই মামলা উদ্ধার হওয়ার পরে ডিফ্যাক্টো কমপ্লেন, মানে আমি নির্যাতিতার বাবার আইনজীবী হয়ে আমরা মহামান্য অনারেবল হাইকোর্টে মামলা ফাইল করি, রিট পিটিশন অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের অর্ডারে। পরবর্তীকালে পক্সো সেকশন অ্যাড হয়। সেই পক্সো সেকশন অ্যাড হওয়ার পরে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে একটি সিট গঠন করা হয়। তদন্তকারী সিট গঠনে তারা তদন্ত শুরু করে অভিযুক্তকে অ্যারেস্ট করার পর দীর্ঘ তদন্ত করার পরে ওনারা 4/11/30/2024 চার্জশিট ফাইল করে এগেনস্ট দি সোল অ্যাকিউজ মুস্তাকিন সর্দার। সেই চার্জশিট ফাইল করার সময় 4/11/2024 চার্জ গঠন হয়। 4/11 পর থেকে 5/11 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয়। 61 দিনের মাথায় রায়দান হলো। বিরল থেকে বিরলতম অপরাধ এটা। একটা হচ্ছে 66, একটা হচ্ছে 103, আর একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে। আর কিডন্যাপিংয়ের জন্য লাইফার হলো, আর প্রমাণ লোপাটের জন্য 7 বছর হলো। হ্যাঁ, বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, লার্নেড কোর্ট এটা মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। আমাদের 4টে সেকশন ছিল, কনকারেন্টলি 3টেতে। একটা হচ্ছে সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে 103 অফ বিএনএস, যেটা আগে 302 ছিল মার্ডার কেস, আর লাস্টলি আমাদের সেকশন 66-এ যেটা রেপের জন্য ওর মৃত্যু। এই 3টে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, আর ওর প্রমাণ লোপাট করার জন্য 7 বছর দেওয়া হলো। অপরাধটা কিভাবে হয়েছিল? আপনি যখন শুনানি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল। কি হয়েছিল সেদিন, আদালতে কি জানিয়েছেন? অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও, কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলার সময় বলে যে ওর বাড়িতে পৌঁছে দেবে, মিথ্যে করেছে এটি বলে। তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে। ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে, সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে। একজন তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে। তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয়। পুরোটাই মিথ্যে কথা, ওকে বলা হয়নি। তারপর ও নিয়ে একটা অ্যাবান্ডেন্ট জায়গায় যায়, গিয়ে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল। তারপর ওকে মার্ডার করে। 38টা ইঞ্জুরি ছিল সারা বডিতে, হাইম্যান টোটালি রাপচার্ড, এবং ওকে মাথাটা থেতলে মারা হয়েছে। মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সার্কামস্ট্যান্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে। পিও থেকে পাওয়া সুতো ওর আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে। আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে। আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে, পেনিয়াল সোয়াবের মধ্যে। আসামি যখন ক্রাইমটা করছিল তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামা কাপড়ে লেগে যায়, যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে। মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনাবেচা করছিল, বাবাকে নিয়ে মেয়েটাকে যেতে দেখে ও তার সঙ্গে গেছে। ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে। ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টিটি দাঁড় করিয়েছে। এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের, যার মাধ্যমে সায়েন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরেছি। অভিযুক্তের কোনো অনুসূচনা, কোনো অনুতাপ দেখতে পেলেন? আজকে আমি বলেছি, কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম। আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি বলতে চাও, তখন বললো আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে।
তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি, এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেজ করেছিলাম। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পার্সপেক্টিভে আছে। প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে। বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে, এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে। এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে মেয়েটির বডিতে মোর দ্যান 42টা ইনজুরি আছে, যার মধ্যে মানে এত হিনিয়াসতম আর বারবারিকতম ক্রাইম ইদানিস্তকালে খুব কম দেখা গেছে। এই জন্য আমার মনে হয়েছিল যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই, কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল, কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে এই কারণের জন্য। ঘটনার 61 দিনের মাথায় গতকাল সাজা ঘোষণা হয়েছে, আজকে দোষী সাব্যস্ত, আজকে সাজা ঘোষণা। এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও গিয়ে আপনি করেছেন না? এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বারুইপুর বার সহযোগিতা করেছেন। সুব্রত চট্টোপাধ্যায় সাহেবের এজলাসে এই মামলা রাত্রি 9টা 9:30 10টা অবধি হয়েছে, যেটা একটা রেয়ার ঘটনা। এবং আমার স্টেটের তরফে আমি 34 জন সাক্ষী সামনে নিয়ে এসেছি, সায়েন্টিফিক অ্যান্ড আদার। আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো 3টে সেকশনে, একটা লাইফার আর একটা 7 years। কামদুনি সহ একাধিক মামলায় দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও উচ্চ আদালতে গিয়ে অভিযুক্তরা ছাড়া পেয়ে গেছে, এই ঘটনা সেই আশঙ্কা থাকছে। দেখুন, উচ্চ আদালত কী করবে সেটা আমি বলতে পারবো না, উচ্চ আদালত যেটা মনে করবেন, কিন্তু এই মামলা কামদুনির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সায়েন্টিফিক এখানে এভিডেন্স, যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে, এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস। 3টি ধারায় পোকসো আইনের 6 নম্বর ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারা ও 66 ধারা ফাঁসি দেওয়া হয়েছে। অপহরণের জন্য যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত। প্রমাণ লোপাটের জন্য 7 বছর সাজা ঘোষণা করা হয়েছে। গত 4 অক্টোবর সন্ধ্যায় গৃহশিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই নাবালিকা। মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে যাওয়া হয় প্রথমে। প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। এরপর গভীর রাতে বাড়ির কাছের জলাজমি থেকে মেলে মেয়েটির দেহ। ওই রাতেই গ্রেফতার হয় মোস্তাকিন। পরের দিন সকালে পুলিশ, স্থানীয় নেতারা এলাকায় গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। হামলা চলে স্থানীয় পুলিশ ফাঁড়িতেও। ঘটনার পরে প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে পোকসো ধারা যুক্ত করা হয়। ঘটনার দ্রুত তদন্ত করে শাস্তির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। ঘটনার 26 দিন পর গত 30 অক্টোবর চার্জশিট পেশ করে তদন্তকারী দল। 5 নভেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মোট 36 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল ওই মামলায়। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।